আসসালামু আলাইকুম সবাইকে। এনএফ একাডেমি অফ কেমিস্ট্রির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা শুরু করব এসএসসি রসায়নের অধ্যায় ৩ পদার্থের গঠন, স্ট্রাকচার অফ ম্যাটার। আমরা এই চ্যাপ্টারটি যেহেতু পড়তেছি আমরা এই চ্যাপ্টারের উপরে সর্বোচ্চ আমরা যদি দেখি ১০০টা পেজের একটা নোট তৈরি হইতে পারে খাতায়। আমি অনুরোধ করব খাতায় তোমরা সবগুলোই লিখবা। প্রথম এটা আমাদের প্রেজেন্টেশন স্লাইড, এখানে একটা ওভারভিউ আছে, এটা লেখা লাগবে না। বাকি যে পেজগুলো আমি দেখাবো, যেখান থেকে পড়াবো, আশা করি সবগুলোই তোমরা তুলবা। তার ফলে তোমাদের ক নাম্বার আর খ নাম্বারের অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে। বইয়ের টপিক ধরে আমি পড়ানোর চেষ্টা করেছি, বই দেখে বইয়ের টপিকগুলো এখানে ভালো করে আমি বোঝাবো। এরপরে আমরা এমসিকিউ সলভ করব, সিকিউ সলভ করার পরে আমাদের চ্যাপ্টারটা শেষ হবে। এই চ্যাপ্টারটা খুবই মজার একটা চ্যাপ্টার, আশা করি তোমরা সবাই অনেক মজা পাবে এই চ্যাপ্টারটা পড়ে। আচ্ছা, এই অধ্যায়ে পরমাণু, অণু, বিভিন্ন পদার্থ, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া পরমাণু মডেল সমূহ নিয়েও আলোচনা করা হয়েছে। পরমাণু মডেল সমূহের যে পার্থক্য আমরা এখানে করতে পারবো। মেইনলি আমাদের এই চ্যাপ্টারে রাদারফোর্ড পরমাণু মডেল আর বোর পরমাণু মডেল নিয়ে বলা হয়েছে। এছাড়া পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এগুলো আমরা দেখব। নিউক্লিয়ন সংখ্যা দেখব। এছাড়া বিভিন্ন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এইগুলার বিভিন্ন বৈশিষ্ট্য, ধর্ম, এগুলো আমরা দেখব। তারপরে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলো আমরা একটু দেখব। তারপরে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, এগুলা শেখার পরে আমাদের এই চ্যাপ্টার শেষ হবে। চ্যাপ্টারটা খুবই বেসিক একটা চ্যাপ্টার, আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। আমরা সকলেই জানি, ইতিমধ্যে আমরা পড়ে আসছি যে পদার্থ কাকে বলে। পদার্থ কাকে বলে? যার ভর আছে, আয়তন দখল করে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা প্রদান করে, তাকে পদার্থ বলে। আমরা তো জানি পদার্থ দুই প্রকার, একটা হলো মৌলিক পদার্থ আর একটা হলো যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। এখন বলো তো মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ হলো সেই সকল পদার্থ যাদেরকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এখন এইরকম কিছু মৌলের উদাহরণ হলো নাইট্রোজেন, তারপরে ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, তারপরে ক্যালসিয়াম, আর্গন, তারপরে ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি। এখন এই মৌলগুলোকে তুমি যদি ভাঙো, তুমি যদি নাইট্রোজেনকে ভাঙো, নাইট্রোজেন ব্যতীত আর কোনো পদার্থই পাবে না। তুমি যদি ফসফরাসকে ভাঙো, ফসফরাস ব্যতীত অন্য কিছু পাবে না, ওর ভিতরে শুধু ফসফরাসই পাবে। কার্বনকে ভাঙলেও শুধু কার্বনই পাবে, অন্য কোনো পদার্থ পাবে না। হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, এছাড়া অন্যান্য মৌলের ক্ষেত্রেও এইটা সেম। মৌলিক পদার্থকে আমরা মৌল বলে থাকি। মৌলিক পদার্থকে আমরা কি বলে থাকি? মৌল বলে থাকি। আর যৌগিক পদার্থকে আমরা যৌগ বলে থাকি। এখন এই পর্যন্ত ১১৮টি মৌল আবিষ্কৃত হয়েছে। এখন পর্যন্ত ১১৮টি মৌল আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে ৯০টি মৌল প্রকৃতিতে ৯৮টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়। আর বাকি ২০টি গবেষণাগারে তৈরি হয়েছে। তোমরা জেনে অত্যন্ত আশ্চর্য হবে যে মানব শরীরে ২৬ ধরনের ভিন্ন ভিন্ন মৌল ব্যবহৃত হয়েছে। মানব শরীরে ২৬টি ভিন্ন ভিন্ন মৌল আছে। আচ্ছা, এখন যদি আমরা দেখি যৌগিক পদার্থ, যে সকল পদার্থকে ভাঙলে ২ বা ২ এর অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। আচ্ছা, এটা যদি আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, আমরা একটু বুঝবো যে পানি, H2O, পানির সংকেত হলো H2O। এটাকে যদি আমরা ভাঙি, এখানে আমরা হাইড্রোজেন পাবো আর অক্সিজেন পাবো। আচ্ছা দেখো, এই পানি, এটাকে ভেঙে আমরা দুইটা আলাদা আলাদা মৌল, ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ পেয়েছি। একটা হাইড্রোজেন আর একটা পানি, এই দুইটা পদার্থ আমরা পেয়েছি। আচ্ছা, সেই জন্যে পানি একটা কি? যৌগিক পদার্থ। আবার আমরা যদি একটু দেখতে চাই, সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটাকে আমরা ভাঙলে কি কি পাবো? সোডিয়াম পরমাণু পাবো, অক্সিজেন এবং হাইড্রোজেন।
এই একটা সোডিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে সোডিয়াম, অক্সিজেন এবং হাইড্রোজেন পাওয়া যায়। সেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড একটি কি যৌগিক পদার্থ। কি যৌগিক পদার্থ। এখন যৌগিক পদার্থের একটা বৈশিষ্ট্য আছে বা যৌগের একটা বৈশিষ্ট্য আছে, যৌগের মৌলসমূহের সংখ্যার অনুপাত সব সময় একই থাকে। যেমন পানির নমুনা যেখান থেকেই সংগ্রহ করা হোক না কেন, পানিকে ভাঙলে আমরা 2টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন অণু পাবো। অর্থাৎ পানির ভিতরে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত সবসময় 2:1 বা 2:1 থাকে। এখন আমরা যদি আরেকটু দেখি যে অ্যামোনিয়া, NH3 কে আমরা বলি অ্যামোনিয়া। এখানে এটাকে যদি আমরা ভাঙি, সবসময় এখানে নাইট্রোজেন একটা আর 3টা হাইড্রোজেন পাবো। অর্থাৎ এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের অনুপাত সবসময় 1:3 থাকবে, সবসময় 1:3 থাকবে, এইটাই বলা হয়েছে। আবার দেখো, একটা পানিকে ভাঙলে আমরা যে হাইড্রোজেন পাবো আর অক্সিজেন পাবো, তার কোনো বৈশিষ্ট্যই কিন্তু পানির সাথে মিলে না। যে পানি তরল কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস, পানি তরল কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেনটা কি গ্যাস। আচ্ছা, আমরা একটু নেক্সট স্লাইডে যাই। 3.2 পরমাণু ও অণু, অ্যাটমস অ্যান্ড মলিকিউলস। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। যেমন নাইট্রোজেনের পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান আর অক্সিজেনের পরমাণুতে অক্সিজেনের ধর্ম। আচ্ছা, পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। নাইট্রোজেনের ভিতরে নাইট্রোজেন আর অক্সিজেনের ভিতরে অক্সিজেন। 2 বা 2-এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনে যুক্ত থাকলে তাকে কি বলে? অণু বলে। এখানে আমরা দুইটা সংজ্ঞা আমরা পেয়েছি। একটা হলো পরমাণু কাকে বলে, আরেকটা কি পেয়েছি, আরেকটা অণু কাকে বলে পেয়েছি। অণু কাকে বলে এইটা পেয়েছি। আচ্ছা, এখন এখান থেকে আমরা যদি দেখি যে একটা অক্সিজেন আর একটা অক্সিজেন পরমাণু একত্রিত হয়ে অক্সিজেন অণু গঠন করে, একটা নাইট্রোজেন আর একটা নাইট্রোজেন অণু একত্রিত হয়ে একটা নাইট্রোজেন অণু গঠন করে। আবার আমরা যদি দেখি একটা কার্বন আর 2টা অক্সিজেন একত্রিত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত হলে তাকে যৌগের অণু বলে। তাকে কি বলে? যৌগের অণু বলে। দেখো, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, 2টা অক্সিজেন পরমাণু একত্রিত হয়ে একটা অক্সিজেন অণু গঠন করলেও অক্সিজেন কিন্তু আছে, এখানে কিন্তু অন্য কোনো পদার্থ ঢুকে নাই। সুতরাং অক্সিজেন একটি মৌলিক পদার্থ। অক্সিজেন একটি কি মৌলিক পদার্থ। নাইট্রোজেনের ক্ষেত্রেও সেম, এখানে নাইট্রোজেন ব্যতীত আর অন্য কোনো পরমাণু বা মৌল পাওয়া যায় না। সুতরাং নাইট্রোজেনও এখানে একটা মৌলিক পদার্থ। কিন্তু তুমি যদি দেখো কার্বন ডাই অক্সাইড, একে ভাঙলে তুমি কার্বন এবং অক্সিজেন দুটি ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ বা মৌল পাচ্ছ। সেই জন্য কার্বন ডাই অক্সাইড একটা যৌগ। আচ্ছা, এই যে মৌলগুলার যে প্রতীক, মৌলগুলার প্রতীক আমরা কিভাবে লিখি, এই বিষয়ে আমাদের এখানে বইয়ে খুব সুন্দর করে আলোচনা করা আছে। কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। আচ্ছা, ইংরেজি নাম অথবা ল্যাটিন নাম, এইটার যে সংক্ষিপ্ত রূপ সেটাকে আমরা কি বলতেছি? প্রতীক। প্রত্যেকটা মৌলকে সংক্ষেপে প্রকাশ করার জন্য আলাদা আলাদা প্রতীক ব্যবহার করতে হয়। আমরা জানি 118টা মৌল আছে, 118টা মৌলের ভিতরে সবগুলারই আমরা প্রতীক ব্যবহার করে থাকি। এর ভিতরে কিছু যৌগের কিছু মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। এখন যেমন হাইড্রোজেনের বানান হলো HYDROGEN, হাইড্রোজেন। এটার প্রথম অক্ষর হলো H, সেই জন্য হাইড্রোজেনকে প্রকাশ করা হয় কি দিয়ে? H দিয়ে। কি দিয়ে?
এইচ দিয়ে, হাইড্রোজেনকে প্রকাশ করা হয় এইচ দিয়ে, অক্সিজেনকে প্রকাশ করা হয় ও দিয়ে, নাইট্রোজেনকে প্রকাশ করা হয় এন দিয়ে। কারণ কি, মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। এটা হলো 1 নাম্বার নিয়ম। আচ্ছা, এখন যদি আমরা রুল নাম্বার 2-তে যাই, যদি 2 বা 2 এর অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়, তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার বড় হাতের দিয়ে প্রকাশ করা হয়, আর অন্যগুলো প্রতীককে 2 অক্ষরে লেখা হয়। এখন 2 অক্ষরে লেখা হয় কিভাবে? নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবং নামের অন্য অক্ষরটি একটা ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয়। যেমন কার্বনের জন্য ব্যবহৃত প্রতীক হলো সি, কিন্তু ক্লোরিনেরও প্রথম অক্ষর তো সি, সেই জন্য ক্লোরিনকে প্রকাশ করা হয় সিএল দিয়ে। ক্যালসিয়ামেরও প্রথম অক্ষর সি, একে প্রকাশ করা হয় সিএ দিয়ে। কোবাল্টেরও প্রথম অক্ষর সি, একে প্রকাশ করা হয় সিও দিয়ে। ক্যাডমিয়ামের প্রথম অক্ষরও সি, একে প্রকাশ করা হয় সিডি দিয়ে। ক্রোমিয়ামেরও প্রথম অক্ষর সি, একে প্রকাশ করা হয় সিআর দিয়ে। এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, কোন মৌলের জন্য কোন প্রতীক, এবং এদের যে ইংরেজি বানানগুলা, এগুলো আমাদেরকে জানতে হবে, কারণ এখান থেকে অনেক সময় কোশ্চেন চলে আসে এমসিকিউতে। আচ্ছা, 3 নম্বর নিয়ম হচ্ছে, কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 স্টার টপিক এটা। এখান থেকে ম্যাক্সিমাম সময় এমসিকিউ আসতে দেখা যায়। যেমন সোডিয়ামের ল্যাটিন নাম নেট্রিয়াম এবং এর প্রতীক Na। সোডিয়াম হিসাবে তো প্রতীক হওয়ার কথা ছিল, নাম ইংরেজি নাম হওয়ার কথা সোডিয়াম, SODIUM, সোডিয়াম, কিন্তু এইটা তো হয় নাই। এই জায়গায় এর ল্যাটিন নাম ব্যবহার করা হয়েছে নেট্রিয়াম। কপারের ক্ষেত্রে কাপরাম, এখানে Cu। পটাশিয়ামের জন্য ক্যালিয়াম, এর প্রতীক হলো K। দেখো, সিলভারের জন্য আর্জেন্টাম, এর প্রতীক হলো Ag। টিনের জন্য স্টানাম, এর প্রতীক হলো Sn। আমরা কিন্তু সাধারণত টিনের জন্য টিন উচ্চারণ করি, কখনো স্টানাম বলি না, কিন্তু আমাদের প্রতীক লিখতে হয় কি Sn। অ্যান্টিমনির জন্য স্টিবিয়াম, এর জন্য প্রতীক হলো Sb। গোল্ডের জন্য অরাম, প্রতীক Au। লেডের জন্য প্লাম্বাম, প্রতীক Pb। টাংস্টেনের জন্য উলফার্ম, এর প্রতীক W। আয়রনের জন্য ফেরাম, এর প্রতীক Fe। আর মার্কারের জন্য হাইড্রোজিয়াম, এর প্রতীক Hg। এইগুলা তোমরা সবাই খাতায় লিখবে। এখানে যতগুলো স্লাইডে যা লেখা আছে, আশা করি তোমরা সবাই খাতায় লিখবে। এই একটি নোটই তোমাদের কিন্তু এসএসসি পর্যন্ত কাজে দিবে। এখান থেকে এমসিকিউ আসে, এইটা আমরা ভালো করে মুখস্থ করে ফেলবো। এখন যদি আমরা একটু দেখি যে 3.4 সংকেত, সংকেত কিভাবে আমরা লিখি। হাইড্রোজেনের একটা অণুকে প্রকাশ করতে H2 লেখা হয়। কি লেখা হয়? H2 লেখা হয়, যার অর্থ একটি হাইড্রোজেন অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু আছে। হাইড্রোজেন পরমাণু আছে কয়টি? 2টি। আবার পানির একটি অণুকে প্রকাশ করতে আমরা H2O লিখি, যার অর্থ এখানে হাইড্রোজেন আছে 2টা এবং অক্সিজেন আছে 1টা। অক্সিজেন আছে কয়টা? 1টা। আচ্ছা, নিচে দেখো, এখানে নাইট্রোজেনের জন্য N2 ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে 2টা নাইট্রোজেন পরমাণু আছে। NH3-তে এখানে 1টা নাইট্রোজেন পরমাণু এবং 3টা হাইড্রোজেন পরমাণু আছে। ক্লোরিনের একটা অণুতে 2টা ক্লোরিনের পরমাণু আছে। সালফিউরিক অ্যাসিড, এই H2SO4, এটার নাম সালফিউরিক অ্যাসিড। এখানে 2টা হাইড্রোজেন পরমাণু, 1টা সালফার পরমাণু এবং 4টা অক্সিজেন পরমাণু আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl-এ 1টা হাইড্রোজেন এবং 1টা ক্লোরিন আছে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি সংকেত কাকে বলে। মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে উপস্থিত উপাদান মৌলসমূহের প্রতীক, পরমাণুর সংখ্যা এবং তাদের গঠন সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সংকেত বা কেমিক্যাল ফর্মুলা বলে। আচ্ছা, আমরা যদি আরো কিছু সংকেত দেখতে চাই, এইটা হলো সোডিয়াম হাইড্রক্সাইড। এটার নাম কি? সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইড। আচ্ছা,
তারপরে যদি আমরা একটু দেখতে চাই, এটার নাম নাইট্রিক অ্যাসিড। তারপরে যদি আমরা আরো একটু দেখতে চাই, ক্যালসিয়াম কার্বনেট, এটার নাম কি? ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, এই ধরনের আরো অনেক রাসায়নিক সংকেত আছে, ভবিষ্যতে আমরা রাসায়নিক সংকেত লেখাও শিখব। এখন দেখো পরমাণুর ভিতরের যে কণা। আচ্ছা, আমরা যদি একটু আলোচনা করি, পরমাণু এখানে দেওয়া আছে 3টি কণা দিয়ে গঠিত, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আচ্ছা, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে প্রোটন থাকে আর নিউট্রন থাকে এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। আমরা যদি একটু একে দেখাইতে চাই, মনে করি এইটা হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে আর নিউট্রন আছে, আর ইলেকট্রনগুলা এর চারিদিকে ঘুরতে থাকে। ইলেকট্রনগুলা মনে করি এখান দিয়ে ঘুরতেছে, এখান দিয়ে ঘুরতেছে, এরকম বিভিন্ন কক্ষপথে এরকম ঘুরতে থাকে। আচ্ছা, তাহলে পরমাণু নিউক্লিয়াসে থাকে কে? প্রোটন আর নিউট্রন। এখন যদি আমরা ইলেকট্রনের বৈশিষ্ট্য একটু দেখতে চাই, ইলেকট্রন হলো পরমাণুর একটি মূল কণিকা। এখানে খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট টার্মের কথা বলা হয়েছে, মূল কণিকা। আমরা জানি কোনো পদার্থকে ভাঙলে আগে বিজ্ঞানীরা মনে করত যে কোনো পদার্থকে ভাঙলে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ যেটা পাওয়া যায় সেটা হলো পরমাণু। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা আরও যখন গবেষণা করলেন তখন তারা দেখলেন যে পরমাণুকে ভাঙলে বেশ কিছু কণিকা পাওয়া যায়। কি যায়? বেশ কিছু কণিকা পাওয়া যায়। পরমাণুকে ভাঙলেন, এখান থেকে কি পেলেন? কণিকা। কি পাইলেন? কণিকা। এখন বিভিন্ন পদার্থ থেকে বিভিন্ন রকমের কণিকা পাওয়া যায়। এই কণিকার ভিতরে কিছু কণিকা আছে সকল পদার্থই পাওয়া যায়, আর কিছু কণিকা আছে যে কোনো পরমাণুতে পাওয়া যায়, কোনো পরমাণুতে পাওয়া যায় না। যেগুলো সকল পরমাণুতে পাওয়া যায় তাদেরকে বলা হলো স্থায়ী কণিকা, স্থায়ী মূল কণিকা। আর যাদেরকে কোনো কোনো মৌলে পাওয়া যায়, কোনো কোনো মৌলে পাওয়া যায় না, বা কোনো পরমাণুতে পাওয়া যায়, কোনো পরমাণুতে পাওয়া যায় না, তাদেরকে বলা হলো অস্থায়ী, অস্থায়ী কণিকা। এখন স্থায়ী মূল কণিকা কে কে? ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এছাড়াও আরো অনেক ধরনের কণিকা আছে, যেমন কম্পোজিট কণিকা। কণিকার আরেকটা পার্ট স্থায়ী মূল কণিকা, অস্থায়ী কণিকা আর কম্পোজিট কণিকা। এখন অস্থায়ী কণিকার কিছু উদাহরণ আমি বলে দিচ্ছি, আমাদের 9-10-এ নাই। অস্থায়ী কণিকার উদাহরণ হতে পারে মেসন, বেসন, গ্লুয়ন, পায়ন, মিউন, গ্রাভিটন ইত্যাদি। এগুলো আমাদের সাধারণত লাগে না। এখন ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ বা ঋণাত্মক। ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ বা ঋণাত্মক। এর আধানের পরিমাণ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আমরা একটু জেনে রাখবো এসআই এককে। এসআই এসআই একক মানে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক একক ব্যবস্থায় চার্জের একক হলো কুলম্ব। একে সি দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনের চার্জ হলো -1.6 ইন্টু 10⁻⁻19। এখানে ইলেকট্রনের চার্জ -1.6, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব দিয়ে, এখানে যে মাইনাস দিয়ে বোঝানো হয়েছে, এর চার্জটা হলো ঋণাত্মক, আর এর চার্জের পরিমাণটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আচ্ছা, ইলেকট্রনের আপেক্ষিক আধান ধরা হয় 1, সেটা হলো -1, ঋণাত্মক 1। ইলেকট্রনের আপেক্ষিক আধান ধরা হয় -1। এর ভর প্রোটন ও নিউট্রনের তুলনায় 1840 গুণ কম। প্রোটন ও নিউট্রনের তুলনায় 1840 গুণ কম। এইটা একটু আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। ইলেকট্রনের ভর প্রোটন ও নিউট্রনের তুলনায় 1840 গুণ কম। তাই এর আপেক্ষিক ভর শূন্য ধরা হয়। কি ধরা হয়? শূন্য ধরা হয়। কি ধরা হয়? শূন্য ধরা হয়। আপেক্ষিক ভর ধরা হয় কি? শূন্য। এখানে যে এই যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলা ঘুরতেছে, রিভলভ করতেছে, এইগুলাই আমরা ইলেকট্রনের আপেক্ষিক ভর ধরতেছি কি? শূন্য। মানে মোট পরমাণুর প্রকৃত ভরগুলাই জমা রয়েছে কোথায়? নিউক্লিয়াসে। ইলেকট্রনের আপেক্ষিক ভর অতি নগণ্য।
আচ্ছা, আমরা যদি একটু ভরের পরিমাণটা দেখতে চাই, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। 28 গ্রাম। এইটাকে যদি আমরা কেজিতে হিসাব করি, 9.11 ইন্টু 10⁻31 কেজি। এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। এসআই এককের মান কেজি। আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখি প্রোটন এবং নিউট্রন। প্রোটন হলো পরমাণুর একটি মূল কণিকা যার চার্জ বা আধান ধনাত্মক বা পজিটিভ। এই আধানের পরিমাণ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, যেটা হলো ধনাত্মক, যেটা কি ধনাত্মক, প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। একে পি দ্বারা প্রকাশ করা হয়, আর ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, প্রোটনের ভর 1.67 ইন্টু 10⁻24 গ্রাম, আর এর আপেক্ষিক আধান হলো +1, আর এর আপেক্ষিক ভর ধরা হয় 1। নিউট্রন হলো পরমাণু আরেকটা মূল কণিকা যার আধান বা চার্জ নাই। যার আধান বা চার্জ নেই, হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতেই নিউট্রন আছে। একে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। খুব সুন্দর একটা এমসিকিউ এখান থেকে আমরা পাইতে পারি, হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতেই নিউট্রন আছে, অর্থাৎ হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই। হাইড্রোজেনের ইলেকট্রন প্রোটন আছে কিন্তু নিউট্রন নাই। আচ্ছা, এর ভর প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি। নিউটনের আপেক্ষিক আধান আর আপেক্ষিক ভর 1 ধরা হয়। আপেক্ষিক আধান হলো 0। নিউটনের আপেক্ষিক আধান কত? 0। আপেক্ষিক আধান হলো 0। আপেক্ষিক আধান 0 আর আপেক্ষিক ভর ধরা হয় 1। এরপরে আমরা একটু ছকটা একটু দেখি, বইয়ে আমাদের এই ছকটা আছে। এই ছকটা দেখেই আমরা ফুল ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে সব ধারণা পেতে পারি। আচ্ছা, আমরা একটু যদি দেখার চেষ্টা করি। আচ্ছা, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন যিনি আবিষ্কার করছিলেন বিজ্ঞানী থমসন। বিজ্ঞানী কি? থমসন। প্রোটন আবিষ্কার করছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। লেখাটি একটু খারাপ হয়ে গেল, একটু মুছে দিয়ে ভালো করে লিখি। বিজ্ঞানী রাদারফোর্ড। আর নিউটন আবিষ্কার করছিলেন বিজ্ঞানী চ্যাডউইক। বিজ্ঞানী চ্যাডউইক। নিউটনের প্রতীক এন, প্রোটনের প্রতীক পি, আর ইলেকট্রনের প্রতীক ই। প্রকৃত আধান, ইলেকট্রনের প্রকৃত আধান -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, আর প্রোটনের প্রকৃত আধান +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আচ্ছা, ইলেকট্রনের প্রকৃত ভর হলো 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, কিন্তু এটাকে যদি কেজিতে করতে হতো 10⁻31 কেজি। আচ্ছা, এটা আমরা যদি একটু দেখি, তোমরা যারা তোমরা যখন ম্যাথ পড়বা তখন এটা দেখবা যে গ্রামকে কেজিতে নিয়ে যাইতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হয়। 9.11 ইন্টু 10⁻28 কে আমরা ভাগ দিব 1000 দিয়ে। এখন 1000কে আমরা ইচ্ছা করলেই লিখতে পারি 10⁻3। এখন এইটাই যদি, এইটা যেহেতু ভাগ আছে, এটা উপরে গেলে কি হবে? পাওয়ারে কি হয়? যেহেতু নিচে ধনাত্মক পাওয়ার আছে, সেহেতু উপরে গেলে পাওয়ারটা হয়ে যাবে ঋণাত্মক। তাহলে 9.11 ইন্টু 10⁻28 ইন্টু 10⁻3 প্লাস পাওয়ার ছিল, এটা মাইনাস হয়ে গেল। এখন জানি আমরা যদি ভিত্তি সেম হয় তাহলে পাওয়ারে যোগ হয়। এখন 10⁻28 প্লাস -3, এটা হিসাব করলে আমরা 10⁻31 কেজিতে পাবো। এটা এই হিসাবটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেম হিসাবেই পাওয়ারে মাইনাসে এখানে এগুলা কেজিতে প্রকাশ করতে হলে প্রোটনের জন্য 1.673 ইন্টু 10⁻24 কে করতে হবে 10⁻27 কেজি। নিউটনের জন্য করতে হবে 1.675 ইন্টু 10⁻27 কেজি। আমরা যদি আপেক্ষিক আধান ধরি, নিউটনের আপেক্ষিক আধান 0, প্রোটনের +1 আর ইলেকট্রনের -1। আপেক্ষিক ভর ইলেকট্রনের 0, প্রোটন আর নিউটনের আপেক্ষিক ভর হলো 1।
আজকের মতো এইটুকুই। এরপরে আমরা শুরু করব পারমাণবিক সংখ্যা দিয়ে।